এতদিন আমরা জনসমক্ষে আসতে পারিনি, যেহেতু এই বিষয়টি খুবই সেন্সিটিভ, কৌশলগত অনেক বিষয় ছিল। আমরা সরাসরি আপনাদেরকে আসলে কোনো রকম আপডেট দিতে পারিনি। তো আমরা চেষ্টা করবো আজকে আমরা পুরো জিনিসটাকে গুছিয়ে দিতে। রমজান মাসটা শুরু হয়েছিল আসলে এই দুঃসংবাদটা দিয়ে যে জলদস্যুরা আমাদের জাহাজকে আবার আক্রমণ করেছে। 14 বছর আগে একটা সিমিলার ঘটনা ঘটেছিল, এবং দুর্ভাগ্যজনকভাবে আজকে 14 বছর পরে সেই ধরনের আবার একটি ঘটনা ঘটলো। তো ঠিক 31 দিন পর আলহামদুলিল্লাহ আমরা জাহাজটি ছাড়াতে সক্ষম হয়েছি। নববর্ষ আসলো আর আমাদের নাবিকগণ আজকে মুক্ত হলো। আমরা সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি। তো 12ই মার্চ এই জাহাজটি আক্রমণের শিকার হয় এবং সোমালিয়ার জলদস্যুরা সোমালিয়ার উপকূলের দিকে এটাকে জোর করে নিয়ে যায় অস্ত্রের মুখে। এবং আমরা জানতাম যে আমরা সবচেয়ে বেশি উৎকণ্ঠায় ছিলাম আসলে তাদের সেফটি এবং ওয়েলবিং নিয়ে, তারা কতটুকু সুস্থ আছেন, তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। তো প্রথম কয়েকদিন কেটেছে আসলে আমাদের ওই অ্যাসিওরেন্সটা পেতে। তো একটা পর্যায়ে আমরা জানতে পারলাম যে আসলে সোমালিয়ান জলদস্যুরা হয়তোবা মুসলমান কোম্পানি হলে বা বাঙালি কোম্পানিদের সাথে সাধারণত খুব একটা ঝামেলা তারা করে না। এই আশ্বস্তটা আমরা হওয়ার পর থেকেই মোটামুটি আমরা আমাদের যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে যারা এই ইস্যুসগুলো নিয়ে কাজ করে, তারা সরাসরি এঙ্গেজড হয়ে গেল এবং এঙ্গেজড হয়ে তারাই আসলে টেক ওভার করেছে যে কিভাবে এই জাহাজটিকে যত দ্রুত সময়ের মধ্যে আমরা ফেরত নিয়ে আসতে পারি। তো আজ 31 দিন পর আলহামদুলিল্লাহ অনেক রকম নেগোসিয়েশনস, অনেক কিছুর পর গতকালকে আমরা ফাইনালি তারা জাহাজটি ছেড়ে চলে যায়। আর এর মাঝে আপনার আরেকটা বিষয় যে আমরা সরাসরি যে কারণে আসিনি তার কারণটা হচ্ছে দস্যুরা সাধারণত যদি মালিক পক্ষের পরিচয় পায় তখন তারা চেষ্টা করবে যে মালিক পক্ষকেই টার্গেট করে তারা কোনো রকম আরও বেশি কিছু হাসিল করতে পারে কিনা আমাদের থেকে, এই ধরনের একটা, এবং পুরো জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়। তো যার কারণে আমরা সরাসরি আসিনি, প্রফেশনালরাই এটাকে হ্যান্ডেল করেছে। তো এখন যেহেতু দস্যুমুক্ত হলো, আমরা আসলে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব। একটা বিষয় আমি একটু অ্যাড্রেস করতে চাই যে একটা কথা আসে বারবার যে আমরা কেন আর্ম গার্ড নেইনি, মাঝখান দিয়ে এসেছিল, আমরা ওটাকে ঠিক ওই সময়টাতে অ্যাড্রেস করতে পারিনি। তার একটা মাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু হাই রিস্ক এরিয়ার অলমোস্ট ডাবল দ্য রেঞ্জের বাইরে ছিলাম। 200 নটিক্যাল মাইল বলা হয়, এক একটার হাই রিস্ক এরিয়া এক একভাবে ডিফাইন্ড হয়, বাট আমরা অলমোস্ট 600 নটিক্যাল মাইলের কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম। সেই জায়গা আসলে গত 8-9 বছরে এই নর্মসটা অ্যাক্টিভেট যেখানে আর্ম গার্ড নেওয়ার কোনো বিষয় আসতো। তো সেই কারণে আমরা আর্ম গার্ডের বিষয়টি আমাদের ইয়েতে আসেনি এবং আমরা নেইনি, আর হয়ে আসেনি। বাট বাংলাদেশে এখন আবার এটাকে নোটিশ ইস্যু করেছে যে ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় আপনার আর্ম গার্ড অবশ্যই নিতে হবে। আপনারা জানেন যে হুথির যে ইস্যুটা চলছিল গালফ অফ এডেনের দিকে, চলার সময় আপনার অনেক এই রিজনে যে যুদ্ধজাহাজ চলাচল করতো এই অঞ্চলটাকে সেফ রাখার জন্য, ওই যুদ্ধজাহাজগুলো সব দিকে ডাইভার্ট হয়ে যায়, যার কারণে এই সুযোগটা সোমালিয়ানরা আবার নিয়ে তারা জাহাজকে আসলে আক্রমণ করতে সক্ষম হয়। আমার মনে হয় এখন যে পরিস্থিতি এসছে, এখন এই মুহূর্তে আবার আরও অনেকগুলো যুদ্ধজাহাজ ওই এরিয়াতে মোতায়েন হয়ে গেছে। তো আশা করছি আমরা এই ধরনের কোনো ইনসিডেন্ট আর ঘটবে না। প্লাস অ্যাট দ্য সেম টাইম আরও সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স সরকার থেকে ইম্পোজ করে দেওয়া হয়েছে শিপিং কোম্পানিগুলোর উপর। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার ক্যাবিনেট মিটিংয়ে বসে কিন্তু ওনার মন্ত্রীদের থেকে উনি আপডেটস নিতেন। আমাকে ক্যাবিনেট মিটিংয়ের ভেতর থেকেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব এবং জনাব মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী, উনি আমাকে টাইম টু টাইম আপডেট নিয়েছেন। আমরা সরাসরি কাজ করেছি এবং ওনাকে ডে টু ডে আপডেটসগুলো দিয়ে রাখতাম। একটা সময় ছিল যখন আপনার বিদেশি যুদ্ধজাহাজগুলো আমাদের এর আগে যে রুয়েন জাহাজটা ছিল ওটাকে ফোর্সফুলি টেক ওভার করার পর আপনার তারা আমাদেরটাকেও চেষ্টা করেছিল এই ধরনের একটি অবস্থায় যেতে, যে তারা ফোর্সফুলি এই জাহাজটাকে টেক ওভার করবে কিনা এই ধরনের একটা থ্রেট করছিল। তো আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে, আমাদের দেশীয় মানুষের ক্ষতি হবে, এই ধরনের কোনো অবস্থায় আমরা যাব না। আমাদের কোম্পানির তরফ থেকেও এই ধরনের একটা ক্লিয়ার ডিসিশন ছিল যে আমরা এই ধরনের কোনো হস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে যাব না।
তো তারা যখন এই ধরনের একটা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করেছে, আমি সাথে সাথে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবকে জানালাম, এবং আধা ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে জাহাজগুলো ফেরত চলে গেছে। তো এই ধরনের কুইক রেসপন্স, কুইক অ্যাকশন, আসলে পুরো দেশ জুড়েই এটার আলোচনা চলছিল। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আপনারা পুরো দেশবাসী জানতে চাচ্ছিল ডে টু ডে যে কী হচ্ছে না হচ্ছে, এবং আপনারা যদি প্রত্যেকদিন আমাদেরকে প্রেশারটা দিতেন, আমরা আমাদের এই কাজ এত দ্রুত করতে সক্ষম হতাম না। আপনারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে জিনিসটাকে একটি স্বাভাবিক অবস্থায় রেখেছেন, যাতে ফ্যামিলিরাও শান্ত থাকে, ফ্যামিলিরাও যাতে আপনার কোনো রকম উৎকণ্ঠার মধ্যে দিয়ে না যায়। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবার সাপোর্টে, আল্লাহর অশেষ রহমতে, বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি। ইনশাল্লাহ 19 তারিখ আশা করছি এটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। পৌঁছানোর পর তাদের ফর্ম্যালিটিসগুলো শেষ করে 19 বা 20 নাগাদ পৌঁছাবে। কিছু ফর্ম্যালিটিস থাকবে, হয়তো বা 4-5 দিন লাগতে পারে, শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি, এটা ওই সময় অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। বাট যেটাই ডিসিশন হবে এটা সব তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং বাংলাদেশে আসার পর নিশ্চয়ই আমরা তাদের সাথে বসে আপনাদের সাথেও অবশ্যই একটি কথোপকথন হবে। তো সর্বশেষ আমি জাস্ট ওয়েলকাম রিমার্কটা দিলাম। আপনাদের প্রশ্ন উত্তর আমরা পর্যায়ে যাব। আমি আপনাকে পরিচয় করে দিই, আমার ডান পাশে আছেন আমার বড় ভাই, উনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। প্রত্যেকটা জিনিস আসলে উনি গিয়েছেন, কিছু জিনিস আমরা আলাপ করতে পারবো না, কারণ আমরা এনকারেজ করতে পারবো না পাইরেসিকে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, আমাদের কিছু ইন্টারন্যাশনাল রেগুলেশনের মধ্যে দিয়ে আছি। বাট প্রক্রিয়াটা কী ছিল, আমি আমিরুল করিম সাহেবকে বলবো যে আপনি যদি আমাদেরকে এক্সপ্লেন করেন।